গত জুলাই আগস্ট অর্থাৎ 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে সারা দেশে যে ভয়াবহ রকমের থানা লুটের ঘটনা ঘটেছিল, থানা থেকে অস্ত্র লুটের, থানা আক্রমণের ঘটনা, থানা জ্বালিয়ে দেওয়ার ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হাজার হাজার অস্ত্র লুটের ঘটনা আমরা দেখেছিলাম। সেই লুট করা অস্ত্রের এখনও 1350 মতো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এই তথ্য যখন পুলিশ দিচ্ছে তখন দৈনিক কালের কণ্ঠ ভয়াবহ তথ্য দিচ্ছে যে দেশে বর্তমানে অন্তত 7টি রুটে 7টি পথে অবৈধ অস্ত্র আসছে এবং এই অবৈধ অস্ত্র আসছে সন্ত্রাসীদের হাতে, যে কারণে বাংলাদেশে যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে, বড় ধরনের সহিংসতার দিকে যেতে পারে দেশ। এই ব্যাপারে সরকার কি সচেতন আছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি সচেতন আছে? কারা আমদানি করছে এই ভয়াবহ রকমের অস্ত্র এবং সেই অস্ত্র আমদানির রুট হিসেবে ব্যবহার হচ্ছে কোন রুটগুলো, কোন রাস্তাগুলো, সেগুলো একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভয়াবহ খবরের কথা, কালের কণ্ঠের ভয়াবহ খবর যে বাংলাদেশে অবৈধ অস্ত্র ঢুকছে নিয়মিত হারে এবং ভয়াবহ আকার ধারণ করেছে সেটা। বলছিলাম যে গত বছর থানা আক্রমণের, জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে থানা আক্রমণের যে ঘটনা এবং অস্ত্র লুটের যে ঘটনা, সেখানকার অন্তত 1350 অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি, যেগুলো সন্ত্রাসীদের হাতে রয়েছে। সেটা একটা বড় আতঙ্কের ব্যাপার। সেই আতঙ্ক থাকা অবস্থাতে অবৈধ অস্ত্র দেশে ঢুকছে একের পর এক এবং সেটা নিয়মিতভাবে। এবং এই অস্ত্রগুলোর নিরাপদ আশ্রয় হিসেবে পাহাড়ি অঞ্চল যেমন ব্যবহার করা হচ্ছে, তেমনি রোহিঙ্গা ক্যাম্পগুলো ব্যবহার করা হচ্ছে। রোহিঙ্গারা এখন আমাদের গোদের ওপরে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। এই সরকার আসার পরে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের যে স্বপ্ন দেখিয়েছিল আমাদের, সেই স্বপ্ন দেখানোর মাসখানেকের মধ্যে এই স্বপ্ন ভেস্তে গিয়েছিল। জাতিসংঘ মহাসচিবকে এনে যে বিশাল শোডাউন করা হলো এবং বলা হলো যে আগামী ঈদই রোহিঙ্গারা তাদের দেশে করবে, সেটা কোন ঈদ, কত সালের ঈদ, কোন যুগের ঈদ, সেটা হয়তো আমাদের বুঝতে একটা বড় গবেষণা সেল তৈরি করতে হবে। আপাত অর্থে রোহিঙ্গা ফেরত পাঠানোর যে প্রক্রিয়া, সেটা যে পুরোপুরি ব্যর্থ হয়েছে সেটা বলাই যায়। সেই রোহিঙ্গা শিবির এখন অস্ত্রের ঝনঝনানি এবং অবৈধ অস্ত্রের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। পাহাড়ি জঙ্গল, সন্ত্রাসীদের বাস করা পাহাড়ি জঙ্গল সহ এই রোহিঙ্গাদের আশ্রয় শিবির, রোহিঙ্গা ক্যাম্প, এটা হয়ে উঠেছে অস্ত্রের নিরাপদ আশ্রয়। কি ঘটছে, কি বলছে কালের কণ্ঠ? কালের কণ্ঠের শিরোনামে তারা বলছে 7 রুটে অস্ত্র ঢুকছে দেশে। সেখানে তারা একটা ফটো কার্ড ব্যবহার করেছে, সেই ফটো কার্ডটাতে ডিটেল ইনফরমেশনটাও তারা দিয়েছে। বলা হচ্ছে বাংলাদেশ মায়ানমার সীমান্তের 7টি পথে অবৈধ অস্ত্রের চালান ঢুকছে। মায়ানমার থেকে এই অস্ত্রের চালান ঢুকছে। যখন আমরা আরাকান আর্মির জন্য করিডোর দেওয়ার চিন্তা করছি, স্বপ্ন দেখছি, সেই স্বপ্নকে নানাভাবে বিশ্লেষণ ব্যাখ্যা করার চেষ্টা করছি, তখন মায়ানমার থেকে নিয়মিত অস্ত্র আসছে এবং সেই অস্ত্র সন্ত্রাসীদের হাতে যেমন আসছে, তেমনি রোহিঙ্গা শিবিরে সেটা আসছে। রোহিঙ্গাদের এক নেতা এই অস্ত্রের চালান মজুদ করছে বলেও কালের কণ্ঠ জানাচ্ছে। বলছে যে এই অস্ত্রের কারবারে জড়িত কমপক্ষে 5টি চক্র, প্রত্যেক চক্রেই রয়েছে কক্সবাজারের রোহিঙ্গারা। ভয়াবহ ব্যাপার। অস্ত্রের চালানের প্রধান গন্তব্য কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও 3 পার্বত্য জেলার সন্ত্রাসীদের আস্তানা। সীমান্ত রোহিঙ্গা ক্যাম্প, বিজিবি সহ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে মায়ানমার থেকে দেশে অস্ত্র চালানের এসব তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন সাম্প্রতিক সময়ে মায়ানমার থেকে যেসব অস্ত্র ঢুকছে, এরকম পরিস্থিতি কয়েক বছর আগেও ছিল না।
এটা একটা ভয়াবহ ব্যাপার। কয়েক বছর আগেও যে অবস্থা ছিল না সেই অবস্থা তৈরি হয়েছে এখন। তাহলে বর্তমান সরকারের এই ব্যাপারে যে মানে ব্যবস্থা কিংবা কার্যক্রম, সেই কার্যক্রম কিংবা ব্যবস্থার গাফিলতির কারণে এই ব্যাপারটা ঘটছে। এবং এই ব্যাপারে যদি সরকার সচেষ্ট না হয়, আরও বেশি সক্রিয় না হয়, তাহলে কি পরিণতি ভোগ করতে হবে সেটা সহজেই অনুমান করা যায়। কালের কণ্ঠ আরও বলছে, এখন মাদকের সঙ্গেও আনা হচ্ছে অস্ত্র, আবার মানব পাচারকারী চক্র জড়িয়েছে অস্ত্র কারবারে। কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন তিনি জানিয়েছেন, গত 5 অক্টোবর ভোররাতে উখিয়া সীমান্তের পালংখালী ইউনিয়নের মরাগাছতলায় উখিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, 2000 পিস ইয়াবা সহ 5 মাদক কারবারিকে আটক করে। এরকম আটকের ঘটনা চলছে। বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজারের রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, মায়ানমারের অস্ত্র এখানে আনার পর পাচারকারীরা তার রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়। এই যে রোহিঙ্গা ক্যাম্প, মানে সীমান্তের পয়েন্টগুলোতে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। গত 3 মাসে 22টির বেশি দেশি বিদেশি অস্ত্রের চালান তারা আটকে দিয়েছেন। 22টি অস্ত্রের চালান যদি আটকে দিয়ে থাকেন, তাহলে কত শত অস্ত্রের চালান অলরেডি চলে এসেছে সেটা খুব সহজেই অনুমান করা যায়। সূত্র বলছে, মায়ানমার বাংলাদেশ সীমান্তে 271 কিলোমিটারের 7টি পথে পাচারকারীরা অস্ত্র আনছে। এই পথগুলোর মধ্যে রয়েছে নাইংখানচড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের 22 ফাঁড়ি, ঘুমধুম পয়েন্টের বালুখালী কাস্টমস ঘাট ও উখিয়ার পালংখালী এবং হোয়াইংকং ইউনিয়নের নলবনিয়া। এই পয়েন্টগুলো দিয়ে মানে অস্ত্র আসছে। এই পয়েন্টগুলো দিয়ে যখন অস্ত্র আসছে, তখন সাধারণ রোহিঙ্গারা জানিয়েছেন যে নতুন করে সক্রিয় হালিম গ্রুপের প্রধান কেফায়েতুল্লাহ ওরফে আব্দুল হালিম থাকেন উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প 7-এ। সেখানেই নৌকার মাঠ এলাকায় গড়ে তুলেছেন তিনি আস্তানা। কালের কণ্ঠের কাছে আসা 2024 সালের একটি ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে সেই আস্তানায় অস্ত্র আনা নেওয়া এবং অস্ত্র দেখাশোনার দায়িত্ব এই হালিম পালন করছে। এত তথ্য গণমাধ্যমের কাছে আসছে, গণমাধ্যম আরও অনেক বিস্তারিত তারা বলেছে। এত তথ্য গণমাধ্যমের কাছে আসছে, পুলিশ জানাচ্ছে, বিজিবি জানাচ্ছে, কিন্তু এই তথ্য গণমাধ্যমের কাছে পরিষ্কার। রোহিঙ্গা ক্যাম্পে এইটা হচ্ছে, কোন নেতা এটা করছে, এগুলো গণমাধ্যমের কাছে পরিষ্কার, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারছে না? কালের কণ্ঠ যেটা বলছে যে অস্ত্রের আমদানি যে পর্যায়ে গেছে, যে মহোৎসব শুরু হয়েছে, সেটা কয়েক বছর আগেও ছিল না, যে মহোৎসব এখন এই সময়ে এসে শুরু হয়েছে। তাহলে ব্যাপারটা মানে খুব সহজেই বোঝা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সক্ষমতা জানান দিতে পারছে না সীমান্তে। সক্ষমতা জানান দিতে না পারার যথেষ্ট কারণও রয়েছে। কারণ মাত্র কয়েকজন মানুষ সরকার চালাচ্ছে, সারা দেশের সব কিছু, সমস্ত যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো ভেঙে পড়েছে। স্থানীয় সরকার প্রতিনিধিরা নেই, স্থানীয় সরকার প্রতিনিধিদের বাতিল করে দেওয়া হয়েছে এক নোটিশেই। মানে সব কিছুই, মানে যে মানে চেন অফ কমান্ডগুলো সারা দেশে, ছোট চেন অফ কমান্ড তৈরি হয় স্থানীয় সরকার প্রতিনিধিদের দিয়ে, এবং তারা এই ব্যাপারে অনেক ব্যবস্থা করতে পারেন, নিজের এলাকার ব্যাপারে তারা সক্রিয় হতে পারেন। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইনফরমেশন দিয়ে তাদেরকে নিয়ে এই ব্যাপারগুলো যেখানে প্রতিরোধ করতে পারেন, সেই পুরো ব্যবস্থাটাকে ভেঙে দেওয়া হয়েছে এই সরকারের আমলে। সেই কারণে হিমশিম খেতে যে হবে এই ব্যাপারগুলো প্রতিরোধের ক্ষেত্রে, সেটা খুব সহজেই অনুমান করা যায়। কিন্তু এই যে ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে, আগামী নির্বাচন যখন এগিয়ে আসছে, এই অস্ত্র ওই পাহাড় থেকে কিংবা রোহিঙ্গা ক্যাম্প থেকে সারা দেশে ছড়িয়ে যে পড়ছে, সেটাও তো অনুমান করা যায়। এই অস্ত্র যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়ছে, আবার ধরলাম যে ছড়িয়ে পড়লো না, শুধুমাত্র পার্বত্য অঞ্চলে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন প্রক্রিয়ায়
যদি অস্ত্রের ঝনঝনানি থাকে তাহলে সেটাকে কিভাবে মোকাবেলা করবে সরকারের মোকাবেলা করার মতো যথেষ্ট আইন শৃঙ্খলার শক্তি কি রয়েছে? এক কথাই হচ্ছে নেই। যে পুলিশের শক্তি অনেক কমেছে, পুলিশের আত্মবিশ্বাস কমেছে, পুলিশের আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগও সরকারের উপরে কেউ কেউ দিয়ে থাকেন। সেরকম একটা মুহূর্তে আমরা দেখেছি যে সেনাবাহিনীর আত্মবিশ্বাসে চির ধরেছে, সেনাবাহিনীর সাবেক বর্তমান সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ঘটনায় সেনাবাহিনীর আত্মবিশ্বাসে চির ধরেছে, তাদের নৈতিক জায়গায় এক ধরনের মানে চির ধরেছে। সেই কথা সেনা সদর থেকেও যখন জানানো হচ্ছে, সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আরও খারাপের দিকে যাবে কিংবা চলে যাচ্ছে সেটা খুব সহজেই অনুমান করা যায় এবং বোঝা যায়। দর্শক, আপনার কি মনে হয়, সব মিলিয়ে আমরা কি সঠিক পথে চলতে পারছি, নাকি পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে? যে ব্যাপারে সরকার এখনই যদি সম্মিলিত উদ্যোগ না নেয় তাহলে এটা রোধ করা দুরূহ হয়ে যাবে এবং এটা নিয়ন্ত্রণের একেবারে বাইরে চলে যাবে কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।